নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানের চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখতে পাচ্ছ আজকে 3 নাম্বার যে প্র্যাকটিস সেটের ক্লাস, যে 3 নাম্বার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো 27, 11, 25, 4:30 থেকে 6টা অর্থাৎ থার্ড শিফটে যে এক্সাম হয়েছিল সেই শিফটের আরআরবি গ্রুপ ডি যে কোশ্চেন জিকে এবং জেনারেল সায়েন্সের সেই কোশ্চেনগুলি নিয়ে এসেছি। প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই যে গ্রুপ ডির যে সমস্ত কোশ্চেনের প্লেলিস্ট সেটা কিন্তু আমার চ্যানেলে আছে, প্লেলিস্ট অপশানে গেলেই কিন্তু পেয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত কোশ্চেন কিন্তু বাংলাতেই পাবে। তো চলো শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো নিচের কোন জৈব যৌগটি সম্পৃক্ত? সঠিক উত্তর হলো ব্রোমো প্রোপেন, এটি হলো সঠিক উত্তর। যেই কোশ্চেনগুলো তোমাদের অজানা থাকবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে এবং তোমাদেরও কিন্তু পরবর্তী ক্ষেত্রে রিভিশন দেওয়ার জন্য অনেকটাই সুবিধা হবে। পরবর্তী দেখো, একটি গাড়ি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে এবং 5 সেকেন্ডের জন্য গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে সুষম ত্বরণ ঘটে। গাড়িটির চূড়ান্ত বেগ কত? তো এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু তোমরা কোন সূত্রের মাধ্যমে করতে পারবে? এই সূত্রটা, এটা কিন্তু ভি সমান ইউ প্লাস এ টি, এই সূত্রের মাধ্যমে কিন্তু করতে পারবে। এখানে জিজ্ঞাসা করেছে যে গাড়িটির চূড়ান্ত বেগ কত। তো ভি সমান ইউ সমান প্রাথমিক বেগ কত, এখানে প্রাথমিক বেগের মান কিন্তু 0, কারণ স্থিরাবস্থা থেকে চলতে শুরু করেছে। এবং ভি কত, এখানে ভি কিন্তু আমাদেরকে বার করতে হবে। এবং এ মানে অ্যাক্সেলারেশন কত, 2। এবং টি কত, টি এর মান কিন্তু হলো 5 সেকেন্ড। তো এখানে বসিয়ে দিলে কি হবে, এখানে সূত্রতে যদি আমরা বসিয়ে দিই তখন উত্তর কি হবে, তখন ভি সমান কি আসবে, ভি সমান 0 প্লাস 2 গণিত 5। তো সঠিক উত্তর কত হবে, 10 মিটার পার সেকেন্ড। এটি হলো সঠিক উত্তর। এভাবে কিন্তু করতে হবে। এই ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণ থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক দিয়েছে, তোমরা আগে প্র্যাকটিস সেটে দেখলে 3টে শিফটেই কিন্তু এটা থেকে প্রশ্ন এসেছে। এরপর আসি 3 নাম্বার প্রশ্ন। অক্সিজেনের মতো ক্ষুদ্র অণুগুলি কেন সহজেই কোষ ঝিল্লির মধ্য দিয়ে প্রবেশ করতে পারে, কিন্তু স্টার্চ বা প্রোটিনের মতো বড় অণুগুলি পারে না? সঠিক উত্তর হলো কোষের পর্দা কিছু বাছাই করা পদার্থকে প্রবেশ করতে দেয়, এই কারণে কিন্তু এই ঝিল্লির মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। এটা কিন্তু অর্ধভেদ্য পর্দা হওয়ার জন্যই কিন্তু এটা হয়। পরবর্তী হলো 4 নাম্বার, নিচের কোনটি গ্যাসের বৈশিষ্ট্য? সঠিক উত্তর হলো 4টি অপশানের মধ্যে হলো সংকোচনশীল কিন্তু ফ্লুইড নয়, এটা ভুল। নির্দিষ্ট আকৃতি এবং আয়তন, এটাও ভুল, কারণ গ্যাসের কোনো আকৃতি বা আয়তন কিন্তু নেই, কারণ যে পাত্রে গ্যাসকে রাখা হয় গ্যাস সেই পাত্রেই আকার ধারণ করে এবং আয়তন কিন্তু গ্যাসের নিজস্ব থাকে, এই জন্য নির্দিষ্ট কথাটি থাকার জন্য এটি কিন্তু ভুল। পরবর্তী যেটি আছে ডি নাম্বার অপশানে, কোনো নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, এটিও কিন্তু ভুল, কারণ নির্দিষ্ট আয়তন নেই চাপের এটাতে। এরপর হচ্ছে মানে চাপের প্রয়োগে কিন্তু আয়তন পরিবর্তন হতেই পারে। কিন্তু সঠিক উত্তর তাহলে কোনটি? সঠিক উত্তর হলো অপশান সি, কোনো নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু কোনো নির্দিষ্ট আয়তনও নেই, দুটোই কিন্তু সঠিক হবে। অর্থাৎ ডি অপশানে যেটা আছে দেখো, যে নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, এটাও কিন্তু ভুল হবে, কারণ আয়তন আকৃতি কোনোটাই নেই, সেই জন্য অপশান সি হলো সঠিক উত্তর। এরপরে সি 5 নাম্বার প্রশ্ন। তরলের একটি নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকৃতি নেই, নিচের কোন পর্যবেক্ষণটি এই বিবৃতিটিকে নির্দেশ করে? সঠিক উত্তর হলো অপশান সি, জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে কিন্তু তার আয়তন একই থাকে, এটি হলো সঠিক উত্তর। এরপর 6 নাম্বার প্রশ্ন। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুর এটিপি উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার জন্য পর্যাপ্ত পৃষ্ঠতল রয়েছে? সেটি হলো মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াতেই কিন্তু এটিপি উৎপাদনের জন্য যে বিক্রিয়ার জন্য যে পর্যাপ্ত পৃষ্ঠতল, সেটা কিন্তু একমাত্র মাইটোকন্ড্রিয়াতেই পাওয়া যায়। এরপর হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। এম কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় রাখা হয়, এই বস্তুটিতে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে? আমরা জানি যে স্থিতিশক্তির সূত্র কি, mgh, তবে এখানেতে কিন্তু mgh বসিয়ে দিলেই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো স্থিতিশক্তির মান কত হবে, mgh। এরপর আসি 8 নাম্বার প্রশ্ন। তড়িৎ শক্তি, ক্ষমতা এবং সময়ের মধ্যে সম্পর্ক কী? আমরা সকলেই জানি শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়, মানে কোনো একটি বস্তুর ওপর কত পরিমাণ ক্ষমতা কত সময় ধরে কার্য করছে বা মানে প্রয়োগ করা হচ্ছে, সেটাকেই কিন্তু বলা হয় শক্তি। সেই জন্য শক্তি সমান কি, ক্ষমতা ইন্টু সময়, এটি হলো সঠিক উত্তর।
পরবর্তী হলো সাধারণত কোন ট্রফিক স্তরে জীবের সংখ্যা সবচেয়ে কম হয়, সেটি হলো প্রগৌণ খাদক। এবং কোন স্তরে যদি জিজ্ঞাসা করে যে কোন ট্রফিক স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি হয়, সেটা কিন্তু হলো উৎপাদক স্তর। এটি হলো সঠিক উত্তর, এবং এখানে সঠিক উত্তর হলো প্রগৌণ খাদক। যেহেতু যে টপিক স্তরে সবচেয়ে কম বলা হয়েছে সেই জন্য প্রগৌণ খাদকই সবচেয়ে কম হবে, এবং বেশি বললে কিন্তু অপশান ডি হতো উৎপাদক সঠিক উত্তর। এরপর আসি 10 নম্বর প্রশ্ন, চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কম হয় কেন? কারণ কি? আমরা সকলে জানি যে চাঁদে অভিকর্ষজ ত্বরণ কম, সেই জন্য সঠিক উত্তর কিন্তু এখানে অপশান এ হয়ে যাবে। চাঁদে অভিকর্ষজ ত্বরণ কম হওয়ার জন্য চাঁদে বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কম হয়। পরবর্তী প্রশ্ন, কার্বন ডাই অক্সাইডকে চুন জলের মধ্য দিয়ে প্রবাহিত করলে কি অধক্ষিপ্ত হয়? সঠিক উত্তর হলো অপশান ডি, CaCO3। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট কিন্তু চুন জলের মধ্য দিয়ে যদি কার্বন ডাই অক্সাইডকে প্রবাহিত করে তখন কিন্তু সেটি অধক্ষিপ্ত হয়। এরপর আসি 12 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন উদ্ভিদ পাতার কিনারা বরাবর কোরকোদ্গমের মাধ্যমে বা বাডিংয়ের মাধ্যমে অযৌনভাবে প্রজনন করে? সেটি সঠিক উত্তর হলো কিন্তু অপশান বি, অর্থাৎ ব্রায়োফাইলাম। এটি হলো সঠিক উত্তর। তোমাদের যে সমস্ত প্রশ্ন অজানা থাকবে সেগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে রিভিশন দিতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং এই সমস্ত ভিডিওগুলো একটা প্লেলিস্ট আমি করে দিচ্ছি আমার চ্যানেলেই, ওখানে গেলেই কিন্তু পুরো টোটাল 100 যে 6টা শিফটে এক্সাম হয়েছে 106টা শিফটের এক্সামের কোশ্চেন কিন্তু তোমরা বাংলাতেই পাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের এই ভিডিওগুলো খুঁজে পেতে অসুবিধা না হয়। 13 নম্বর প্রশ্ন হলো, মাইটোকন্ড্রিয়া বিশেষ কারণ তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম রয়েছে। এর ফলে তারা কি করতে পারে? সঠিক উত্তর হলো তাদের নিজস্ব কিছু প্রোটিন তৈরি করতে পারে। এই মাইটোকন্ড্রিয়ার ডিএনএ ও রাইবোজোম থাকার জন্য কি করে? তাহলে প্রোটিন তৈরি করতে পারে। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 14 নম্বর প্রশ্ন হলো, যৌন মিলনের মাধ্যমে মানুষের মধ্যে নিম্নোক্ত কোন রোগটি ছড়াতে পারে? সঠিক উত্তর হলো অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ যে এইডস রোগ, এই এইডস রোগ কিন্তু যৌন মিলনের মাধ্যমে এই রোগটি ছড়াতে পারে। এর পরবর্তী প্রশ্ন হলো, নিম্নোক্ত কোনটির অম্লতা সবচেয়ে বেশি? সঠিক উত্তর হলো লেবুর রস। লেবুর রসের যে অম্লতা বা অ্যাসিডিটি সেটি কিন্তু সবচেয়ে বেশি। পরবর্তী হলো 16 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখান থেকে 15 নম্বরে যদি একটা প্রশ্ন করে, যে প্রশ্নটা অনেকবার কিন্তু রিপিট হয়েছে, যে আমাদের যখন অ্যাসিড হয় শরীরে, মানে অ্যাসিডিটির পরিমাণ যখন বেড়ে যায়, তখন যে আমরা ইনো খাই বা যে সমস্ত যে ওষুধগুলো খাই সেই সমস্ত ওষুধে কিসের পরিমাণ বেশি থাকে? সঠিক উত্তর হবে কিন্তু ম্যাগনেসিয়াম। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী হলো 16 নাম্বার, অর্থাৎ ওই সমস্ত ওষুধে কিন্তু ক্ষারের পরিমাণ বেশি থাকে, যেই জন্য কিন্তু সেটা প্রশমনে পরিণত হয়। 16 নাম্বার হলো, নিম্নোক্ত কোনটিতে দ্রুততম ব্যাপন পরিলক্ষিত হবে? সঠিক উত্তর হলো গ্যাসের মধ্যে গ্যাস। গ্যাসের অণুগুলো যেহেতু সর্বদাই নিজেদের মধ্যে ঠোকাঠুকি লেগে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং আবার ঠোকাঠুকি লাগার পরে তারা কিন্তু সর্বদাই কিন্তু চলমান আছে, সেই জন্য কিন্তু যদি গ্যাসের মধ্যে কোনো গ্যাসকে মিশানো হয় তাহলে কিন্তু মানে খুব দ্রুতভাবেই ব্যাপন হবে, অর্থাৎ গ্যাসের মধ্যে অপর একটি গ্যাস কিন্তু সহজেই ছড়িয়ে যাবে। এরপর আসি 17 নম্বর প্রশ্ন, 15 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট দুটি বিন্দুর এক বিন্দু থেকে অপর বিন্দুতে 5 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে? সঠিক উত্তর হলো কিন্তু 75 জুল। এটা একটা সহজ ম্যাথামেটিক্স, এটা তোমরা সহজেই চেষ্টা করলে সূত্রতে বসিয়ে দিলেই পারবে। তো আসি পরবর্তী প্রশ্ন। 18 নাম্বার হলো, একটি উত্তল দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো 40 সেমি। তাহলে দর্পণটির মেরু এবং ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটাও কিন্তু সহজ, এটা সঠিক উত্তর হবে কিন্তু +20 সেমি। এটি হলো সঠিক উত্তর। পরবর্তী হলো, মরিচা পোড়া রোধ করতে কোন পদ্ধতিতে ইস্পাত ও লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয়? সেটি হলো দস্তা লেপন বা গ্যালভানাইজেশন। এটি কিন্তু সঠিক উত্তর। 20 নাম্বার কোশ্চেন হলো, সিঙ্গেল ক্রপ ফার্মিংয়ের তুলনায় ইন্টারক্রপিং কীভাবে উপকারী? এটি কেন উপকারী? কারণ হলো কি? অপশান ডি, পুষ্টিজাত উপাদানগুলিকে সঠিকভাবে ব্যবহার করে এবং রোগের যে বিস্তার সেটাকে কিন্তু প্রতিরোধ করে। এই জন্যই সিঙ্গেল ক্রপ ফার্মিংয়ের তুলনায় ইন্টারক্রপিং উপকারী হয়।
মানে জমিতে একটা ফসল চাষ করার চেয়ে যদি অন্য কোনো ফসল চাষ করা হয় আরও ওর সাথে, তাহলে কিন্তু সেটা অনেকটাই উপকার হয়। পরবর্তী হলো 21 নম্বর প্রশ্ন, এইচআইভি সংক্রমণ সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? সেটি হলো অপশন এ, অর্থাৎ এইচআইভি সংক্রমণ কিন্তু যৌন মিলনের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে। এই জন্য এই এইচআইভিকে কিন্তু একটা যৌন রোগ হিসাবেও গণ্য করা হয়। এরপর আসি 22 নম্বর প্রশ্ন হলো, যখন একটি বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন গুলিটি সামনের দিকে এগিয়ে যায় কেন? সঠিক কারণ কি? সঠিক কারণ হলো অপশন এ, প্রতিক্রিয়া হিসাবে বন্দুকটি পিছনের দিকে গতিশীল হয়। এই প্রতিক্রিয়া যদি হয়, আমরা সকলেই জানি যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া উভয়ে কিন্তু সমান। এখানে প্রতিক্রিয়া হিসেবে কী হচ্ছে, সঠিক উত্তর অনুযায়ী যে প্রতিক্রিয়া হচ্ছে কি, বন্দুকটি পিছনের দিকে গতিশীল হচ্ছে, তাহলে ক্রিয়া কী হবে? ক্রিয়া হলো গুলিটি সামনের দিকে এগিয়ে যাবে। গুলিটা যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে ক্রিয়া, সেই জন্য তার বিপরীত প্রতিক্রিয়া কী হবে? বিপরীত প্রতিক্রিয়া কিন্তু বন্দুকটা পিছনের দিকে এগিয়ে আসবে বা গতিশীল হবে। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 23 নম্বর প্রশ্ন, একটি লেন্স দ্বারা গঠিত বিবর্ধন অর্থাৎ এম এবং কোন সূত্র দ্বারা বস্তুর দূরত্ব ইউ এবং প্রতিবিম্বের দূরত্বের অর্থাৎ ভি এর সাথে সম্পর্কিত? আমরা সকলেই জানি এটা একটা কমন সূত্র, সেটা কি? এম সমান ভি বাই ইউ। অর্থাৎ বিবর্ধন সমান কি? বিবর্ধন সমান হলো প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এটাই হলো সঠিক উত্তর। এটা এভাবেও তোমরা লিখে দিলে বুঝতে পারবে, এম সমান ভি বাই ইউ। এভাবেও তোমরা মনে রাখতে পারবে। এখানে অ্যারো আছে, এরকম আঁকানো আছে বলে ভেবো না যে এটা কোনো আছে, এটা হলো ভি বাই ইউ। এরপর আসি 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন হলো, একটি টেবিলে হালকাভাবে আঘাত করলে উৎপাদিত শব্দটি মৃদু হয় কেন? কারণ কি? কারণ কম্পনের ক্ষুদ্র বিস্তার ঘটে, সেই কারণে কিন্তু এই যে উৎপন্ন শব্দটি সেটি কিন্তু মৃদু হয় হালকাভাবে আঘাত করার জন্য। পরবর্তী অর্থাৎ সায়েন্সের শেষ প্রশ্ন হলো, নিম্নোক্ত কোনটি সরল রৈখিক শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন রয়েছে? সেটি কোনটি? সেটি হলো বিউটেন। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি জিকেতে। জিকেতে হলো প্রথম কোশ্চেন 81 নাম্বার, ভিডিওর মাধ্যমে ক্রীড়া প্রতিভা শনাক্ত করার জন্য 2025 সালের জুন মাসে কোন অ্যাপটি ঘোষণা করা হয়েছিল? সেটি হলো টপস ট্যালেন্ট অ্যাপ। এরপর আছে 82 নম্বর প্রশ্ন, 2025 সালে কোন ভারতীয় ব্যক্তিত্ব ডিজিটাল প্রতিযোগিতা আইন সম্পর্কিত বিশেষজ্ঞ কমিটির প্রধান ছিলেন? সঠিক উত্তর হলো মনোজ গোভিল। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 83 নম্বর প্রশ্ন, ICR এর মতে FY26 অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 26-এ ভারতের সাধারণ বীমা খাতে কত শতাংশ বৃদ্ধি ঘটবে বলে আশা করা হচ্ছে? সঠিক উত্তর হলো 8.7%। এই সমস্ত ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু গ্রুপ ডিতে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেই জন্য স্ট্যাটিক জিকে বা নর্মাল জেনারেল স্টাডিজ থেকে কিন্তু কোশ্চেন একটু হলেও কম আছে। প্রত্যেকটা শিফটে প্রায় 2 থেকে 3টি মাত্র এসেছে, বাদবাকি কিন্তু 20টার মধ্যে ম্যাক্সিমামই কারেন্ট অ্যাফেয়ার্স। তো 84 নাম্বার হলো, 2025 সালের জাতীয় নার্স দিবসের প্রতিপাদ্য ছিল আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস স্ট্রেংথনেস ইকোনমিক্স। এতে ভারতের এই দিবসটি কবে পালন করা হয়েছিল? সঠিক উত্তর হলো 12ই মে। 85 নম্বর প্রশ্ন, রাগবি লিগের কোন কিংবদন্তি খেলোয়াড় ওই খেলাটির 130 বছরের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে নাইটহুড উপাধি লাভ করেন, যা 2025 সালে বাকিংহাম প্যালেসে রাজা চার্লস কর্তৃক প্রদত্ত হয়েছিল? সঠিক উত্তর হলো বিলি বোস্টন। 86 নম্বর প্রশ্ন হলো, 2025 সালের মে মাসে উল্লাস প্রকল্পের অধীনে একটি বড় সাক্ষরতা অভিযানের পর কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ সাক্ষর রাজ্য হিসাবে উঠে এসেছে? সঠিক উত্তর হলো মিজোরাম। উল্লাস প্রকল্পের মাধ্যমে কিন্তু এটি উঠে এসেছে। 87 নম্বর প্রশ্ন হলো, 2025 সালের জানুয়ারিতে কোন রাজ্যের হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে লিভ ইন সম্পর্কে থাকা ব্যক্তিদের অবশ্যই আর্থিক দায়িত্ব এবং শিশু যত্নের বিধানগুলির রূপরেখা সম্বলিত একটি আইন চুক্তিতে স্বাক্ষর করতে হবে? সেটি হলো রাজস্থান রাজ্য। পরবর্তী প্রশ্ন হলো, 2025 সালের প্রধানমন্ত্রী কোন শহরে ন্যাশনাল রেফারেন্স সেন্টার ফর ওয়াইল্ড লাইফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হলো জুনাগড়। 89 নাম্বার, কোন ভারতীয় বোলার 25 উইকেট নিয়ে IPL 2025-এ পার্পেল ক্যাপ জিতেছিলেন? সঠিক উত্তর হলো প্রসিদ্ধ কৃষ্ণ।
90 নম্বর প্রশ্ন, 2025 সালের মে মাসে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার কাদের দেওয়া হয়? সঠিক উত্তর হলো পেশাদার যে নার্স তাদের কিন্তু এটা দেওয়া হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার। 91 নম্বর প্রশ্ন, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কার্যকারিতা মূল্যায়ন অর্থাৎ MEE 2020 থেকে 25-এ কোন দুটি জাতীয় উদ্যান সর্বোচ্চ অর্থাৎ 92.97% স্কোর করেছে? সঠিক উত্তর হলো এরাভিকুলাম এবং দাচিগাম। 92 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য বিভাগে 2025 সালের জানুয়ারিতে কোন সংস্থা 2025 জায়েদ সাস্টেনেবিলিটি পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর হলো পেরিউইঙ্কেল টেকনোলজিস, এটি হলো সঠিক উত্তর। 93 নম্বর প্রশ্ন, 2025 সালে কোন দল লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার জিতেছিল? সঠিক উত্তর হলো রিয়াল মাদ্রিদ। 94 নম্বর প্রশ্ন, 2025 সালের মে মাসে ভারত কোন দেশের সঙ্গে 131 মিলিয়নের চুক্তি স্বাক্ষর করে যাতে হাউকি-আই 360 এর কাটিংয়ের নজরদারি প্রযুক্তি অর্জন করা যায় এবং তার সামুদ্রিক প্রতিরক্ষা পরিকাঠামো উন্নত হয়? সঠিক উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কে সমাজসেবা ক্ষেত্রে তার কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হলো জুমদে ইয়ামগাম, এটি হলো সঠিক উত্তর। 96 নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের ঘোষণা অনুযায়ী 12ই এপ্রিল 2025 তারিখে কোন আন্তর্জাতিক দিবস প্রথমবারের মতো পালিত হয়েছে? সঠিক উত্তর হলো ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট, এটি হলো সঠিক উত্তর। 97 নম্বর প্রশ্ন, পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ডেটা ইনফরমেটিক্স অ্যান্ড ইনোভেশন ডিভিশন নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে 2025 সালের জানুয়ারিতে ডেটা ইনোভেশন ল্যাব উদ্যোগের আওতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হলো ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ IIIT দিল্লি, এটি হলো সঠিক উত্তর। 98 নম্বর প্রশ্ন হলো, 2025 সালের জুন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রকল্প অর্থায়নের জন্য নির্ধারিত নিয়মগুলি শিথিল করেছে, যার ফলে ঋণদাতারা উল্লেখযোগ্য স্বস্তি পায়। এটি কখন থেকে কার্যকর হয়েছে? 1 অক্টোবর 2025 থেকে। দেখো 98টা প্রশ্ন হয়ে গেল, এখনও কিন্তু একটা জেনারেল স্টাডিজের বা জেনারেল জিকে থেকে বা স্ট্র্যাটেজি জিকে থেকে এর মধ্যে কিন্তু প্রশ্ন এখনও পর্যন্ত কিন্তু আসেনি। 98টা প্রশ্ন হয়ে গেল, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ গ্রুপ ডিতে বা অর্থাৎ রেলের পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভালো রকমের মাত্রা রাখছে, সেজন্য কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তোমরা ভালো রকমের জোর দাও। 99 নম্বর প্রশ্ন, দীর্ঘস্থায়ী শক্তি উন্নয়নের দিকে জোরদার পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ভারত স্থাপিত পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা 2014-15 সালে মাথাপিছু 64.04 ওয়াট থেকে বেড়ে 2024-25 সালে মাথাপিছু কত হয়েছে? সেটি হলো 156.31 ওয়াট। 100 নম্বর এবং শেষ প্রশ্ন হলো, 2025 সালের এপ্রিলে হাজার হাজার মানুষের একটি ডেটাবেসের ওপর হোল জিনোম সিকোয়েন্স সম্পন্ন করা জিনোমইন্ডিয়া প্রকল্পটি কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর হলো 2020 সালে এই প্রকল্পটি চালু হয়েছিল। এখানে প্রশ্নটি শেষ করলাম। দেখো এখানে কিন্তু 20টা প্রশ্নতে একটাও কিন্তু জিকে বা জিএস থেকে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু এখানে আসেনি বা জিএ থেকে, ম্যাক্সিমামই কিন্তু বা সবগুলোই বলা যায় যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো রকমের জোর দাও এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, প্লেলিস্টে যাও, ওখানে গেলেই কিন্তু তোমরা যে 106টা যে শিফটে এক্সাম হয়েছে সেই সমস্ত শিফটের এক্সামগুলো আমি প্রতিদিন একটা করে আপলোড করব, ওই প্লেলিস্ট সেকশানে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং ইউটিউবে বাংলাতে যে ভিডিও অর্থাৎ যে বাংলাতে যে কোশ্চেন অ্যান্সার সেগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে তোমরা পাবে না বা পাওয়া খুব রেয়ার, সেই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অবশ্যই এখানেতে সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে এবং যেগুলো তোমাদের জানা নেই সেগুলো তোমরা খাতায় লিখতে থাকো। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ধন্যবাদ।